কেউ একজন প্লিজ রেসপন্স করলো, যেন দেখা যায় কি না। আমি তো বুঝতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি দেখা যায়। আচ্ছা, গুণগত রসায়ন নিয়ে আপনাদের কোনো টপিক্স নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা, থাকলে সেটা আগে বলেন। আমি ওই টপিক্স নিয়ে আগে আলোচনা করি, আর নাইলে এটার সলভ দেই। যে আপনাদের এই টপিক্সে বুঝতে অসুবিধা বা এই টপিক্স একটু কঠিন লাগে বা যাবতীয় যা কোনো কিছু থাকলে সেটা বলতে পারেন। দেন এইটা নিয়ে করলাম। ওকে, আচ্ছা আপনার ক্লাসের মধ্যেই বলিয়েন যদি কোনো প্রবলেম থাকে। ইনবক্সে মেসেজ জিরো মেসেজ চেক করতে পারেন। নিউটনের ভর জিরো। আচ্ছা, একজনের প্রশ্ন করছে যে নিউটনের ভর জিরো হওয়ার কথা। ভাই নিউটনের ভরটা জিরো না, নিউটনের চার্জ জিরো, নিউটনের আধান শূন্য, নিউটনের ভর শূন্য না। আচ্ছা, আয়ন চিহ্নিত পরীক্ষার ওইগুলো তো মনে থাকে না। আচ্ছা ভাই, আয়ন চিহ্নিত ওইগুলা আসবে না কি, আয়ন শনাক্তকরণ আসবে না কি, এইটা অ্যাভয়েড করতে পারবে। আচ্ছা, আর মাহফুজ তোমার আনসার পাইছো যে নিউটনের ভর শূন্য না, নিউটনের চার্জ শূন্য। নিউটনের একটা ভর আছে, নিউটনের ভর এবং প্রোটনের ভর নিয়ারলি সেম। তো আপনারা যা যা পড়বেন প্রথম থেকে আমরা বলি, আপনারা পড়বেন ভুল পরমাণু মডেলের মধ্যে এই যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন নির্ণয়, তারপর এনতম কক্ষপথের বেগ নির্ণয়, তারপর এনতম কক্ষপথের এনার্জি নির্ণয়। বাট ভুলের ক্ষেত্রে আপনারা যে শর্টকাট শিখেন সেই শর্টকাটটা একটু ধরিয়ে দিই। আপনারা এইভাবে শিখে আসেন, আর এন সমান এন স্কোয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এইটা দিয়ে আপনারা এই 10 নং ম্যাথটা করছিলেন গতদিন অনেকেই, এই যে 10 নং ম্যাথটা। বাট এইটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য, এই যে সূত্রটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য। এখন এইখানে দিছে কি, লিথিয়াম দিছিল না, লিথিয়াম পরমাণু দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। লিথিয়াম হইলে তো সেটা চেঞ্জ হবে। লিথিয়ামের ক্ষেত্রে হইলে সূত্রটা হবে এন স্কোয়ার বাই জেড। যদি লিথিয়াম হয় এন স্কোয়ার বাই জেড ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এখানে এন এর ভ্যালু যেহেতু বলছে আমাদের কি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করার জন্য, তাহলে এন এর ভ্যালু 2 আর জেড এর ভ্যালু হলো লিথিয়ামের ক্ষেত্রে কত 3 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। বুঝা গেছে এইটা? আপনারা এই মিস্টেক গুলো করবেন না, আপনারা যে শর্টকাট শিখেন এই শর্টকাটে অনেক ত্রুটি আছে, এগুলো একটু এক্সপ্লেন করে শিখবেন। লাইক ইলেকট্রনের কক্ষপথের যদি আমি বলতাম তাহলে আপনারা সহজ ভাবে এই যে 13 পয়েন্ট সামথিং দিয়ে করে ফেলতাম 54 ইলেকট্রোভোল্ট। সেটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য। কারণ আপনারা যে শর্টকাটটা শিখেন এই শর্টকাটের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে শিখেন। আমি যদি দেখাই আপনাদের, এইটাতে না এইটাতে না, কারেন্ট নেওয়ার টাইম পাইল না। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পাতলা স্তর। এই যে এইখানের মধ্যে আছে এইগুলো দেখবেন, এই যে চার্জ তারপর ভর সংখ্যা, এগুলো চার্জ দেখবেন, ভর সংখ্যা দেখবেন, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এইগুলো আপনারা নির্ণয় করতে পারেন নাই গতদিন, অনেকেই পারেন নাই। এই যে দুইটা কিছু, তারপর এই যে সংখ্যাটা দিছিলাম আমি, ক্লোরিনের দুইটা আইসোটোপের সংখ্যা। প্রোটন সংখ্যা যদি 17 হয় তাহলে আপনারা এক্স কি জন্য দিয়ে রাখছিলেন, এ কি জন্য দিয়ে রাখছিলেন? প্রোটন সংখ্যা 17 হলে তো সেটা ডিরেক্ট ক্লোরিন হবে, আপনারা সিম্বল ইউজ করেন নাই তো সেটা, দেখতে পাচ্ছি। তারপর এই যে আইসু বার, এইটাতে আপনারা অনেকে আইসু টু দিয়ে রাখছেন। ভর সংখ্যা যদি সমান থাকে কিংবা ওজন সমান থাকে তাহলে সেটাকে আইসু বার বলে। এই যে আইসু বারের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি তো হয়তো বাড়াই দিব, তারপর এই হলো যে আইসু ইলেকট্রন, এগুলোর এক্সাম্পল গুলো দেখবেন। তারপর চিকিৎসা ক্ষেত্রে কোনটা ইউজ হয় সেটা দেখবেন। তারপর অনেকে বলছিলেন যে 25 নং ম্যাথটা ভুল নাকি, 25 নং ম্যাথটা ভুল না। আমাকে বলছে কৌণিক ভরবেগ বের করার জন্য এনতম কক্ষপথে কৌণিক ভরবেগ, এই যে mvr সমান লিখতে পারি আমরা nh/2 পাই। এখানে n এর মান ছিল 4, চতুর্থ কক্ষপথের কৌণিক ভরবেগ বের করার জন্য। তারপর শক্তি বিষয়ক মতবাদ, এটা তো আচ্ছা। এরপরে আসে আমাদের সেই সূত্রগুলোতে। এই যে এইখানে দেখেন, আপনারা যেন আর এন লিখছেন, আর এন সমান এন স্কোয়ার এ স্কোয়ার বাই হলো 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার।
এইখানে যখন শর্টকাট লিখেন তখন জেড এর ভ্যালু 1 থাকে হাইড্রোজেনের জন্য, কিন্তু অন্যান্য মৌলের জন্য তো সেটা জেড এর ভ্যালু 1 না। তাইলে আমাদের শর্টকাটের মধ্যে আমরা যে শর্টকাটটা শিখি সেই শর্টকাটের সাথে আমরা জেড দ্বারা ভাগ করবো। কথা কি বোঝা গেল? এই যে এখানে আমরা জেড এর ভ্যালু 1 ধরছি, জেড এর ভ্যালু 1 ধরে আমরা পাইছি R1 সমান 0.53, দেন আমরা এই শর্টকাটটা শিখি, কিন্তু অন্য মৌল হলে এখানে জেড দ্বারা ভাগ যাবে। দেন আসেন সিমিলার কেস, আমাদের কক্ষপথের বেগ নির্ণয়, কেন্দ্র কক্ষপথের বেগ নির্ণয়, সেখানে হবে শর্টকাটের ক্ষেত্রে জেড দ্বারা গুণ হবে আর কি। দেন এই যে আমরা শর্টকাট গুলো শিখি আর কি। এইদিকে একটু নজর দিবেন আপনারা যখনই আপনারা অ্যাপ্লাই করবেন, নাহলে কিন্তু আনসার ভুল। এই যে এখানে জেড স্কোয়ার দ্বারা গুণ হবে কক্ষপথের শক্তি বের করার ক্ষেত্রে, মানে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হবে 30.53 ক্ষেত্রে। এতটুকু বোঝা গেল ভুল পরমাণু নিয়ে? এতটুকু কি আমরা বুঝতে পারছি ভুল পরমাণুর? বলেন এই 30টা ম্যাথের মধ্যে আর কোন ম্যাথে সমস্যা আপনাদের? একটু রেসপন্স করবেন আপনারা। আপনারা যদি প্রবলেম না বলেন, আসলেন বসলেন গেলেন, হুদাই তো 40 মিনিট লস করে লাভ নাই। আপনাদেরও টাইম লস, আমারও টাইম লস, সবারই টাইম লস। 11 12 ভাই নোটগুলা কি দেয়া হয়েছে? আচ্ছা, এই নোটগুলা কি গ্রুপে দেওয়া হয়েছে? না ভাই, এই নোটগুলা গ্রুপে দেওয়া নাই, এটা হলো আমার ইন্টারের থাকতে আর কি নোট, আমি যেটা দিয়ে এখন টিউশন করাই আর কি। আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই আমার ক্লাসে। আচ্ছা ভাইয়া 11 আর 12, 12 আর 13। আচ্ছা 11 নং, 11 নং বলছে 1 কেজি ভরের একটি বস্তুর বেগ এত হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। আচ্ছা আমরা ডিবগলির সমীকরণ দেখছিলাম না? ডিবগলির সমীকরণ কি আছিল? ডিবগলির সমীকরণ, কলমটা ওকে, ডিবগলির সমীকরণ আমাদের কি ছিল? ল্যামডা 9 12 16 17 11। আচ্ছা 9 থেকেই শুরু করি আমরা। একটি বাল্ব এত তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ফোটনের শক্তি। ওকে, আমরা প্লাঙ্কের ধ্রুবক ইউজ করবো 9 নং সলিউশন। এই যে 9টা ই সমান আমরা জানি কি এইচ নিউ। নিউ দ্বারা কি বোঝায়? আমাদের কম্পাঙ্ক। আর এখানে দেওয়া আছে কি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এইচ সমান আমরা কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান, এই যে আমরা জানি কি সি সমান যে সি সমান আমরা লিখতে পারি ল্যামডা নিউ। কলমে তো সমস্যা হবে। তাহলে আমরা নিউ সমান লিখতে পারি সি বাই ল্যামডা। তাহলে এই জিনিসটা বসিয়ে দেন। এইচ এর মান আমরা জানি কত? 6.62626, 10 ইনভার্স 34 ইন্টু সি এর ভ্যালু জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর এটার ভ্যালু তো দেয়া আছে 589 ইন্টু 10 ইনভার্স 9। ক্যালকুলেট করেন, আনসার চলে আসবে জুড়ে। কাজটা বোঝা গেল আপনার 9 নং সলিউশন? জি ভাইয়া। ওকে, কোনো সমস্যা আছে এটা বুঝতে? আচ্ছা 10, 10 তো দিলাইছি। 11, 11 বলছে কি 1 কেজি ভরের একটি বস্তুর বেগ এত হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা সেটা হলো ওই যে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, সরি ডিবগলির সমীকরণ। ডিবগলির সমীকরণ কি ছিল? রাইট, এইটা অ্যাপ্লাই করেন, চলে আসবে। এখানে বেগ দেওয়া আছে না? বেগ কিন্তু দেওয়া আছে এখানে কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার আওয়ারে নিতে হবে। 1 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? সরি, মিটার পার সেকেন্ডে নিতে হবে। 1 কিলোমিটার সমান কত মিটার পার সেকেন্ড? এটা আমরা লিখতে পারি 1 কিলোমিটার সমান 1/মিটার পার সেকেন্ড। কিসের সূত্র ভাই, একটু ক্লিয়ার করে বলবা? আনাস, কিসের সূত্র? এইটা বসিয়ে দিলেই তো আপনার তরঙ্গ দৈর্ঘ্য চলে আসবে। এইচ এর মান আমরা জানি, এম এর মান দেওয়া আছে 1 কেজি এবং ভির মানও দেওয়া আছে, তাহলেই তো আমাদের সলিউশনটা চলে আসে। বুঝাইতে পারছি? বোঝা গেল? এই যে ভাই, ওই যে ডিবগলির সমীকরণটা ছিল ভাই, ডিবগলির যে ডিবগলির সমীকরণটা দেখলাম, সমীকরণ ডিবগলি যে আমাদের ইলেকট্রন ধর্ম এবং কণা ধর্মের মধ্যে সমীকরণ দিছিলেন,
ল্যামডা সমান এই যে এমভি দ্বারা আমরা জানি কি একটা ইলেকট্রনিক কণা ধর্ম আর এই ল্যামডা দ্বারা কি জানি আমরা একটা ইলেকট্রনের তরঙ্গ ধর্ম। প্লাঙ্কে বলছিলেন ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান এবং আমাদের বুড়ে বলছিলেন কণা ধর্ম বিদ্যমান। এখন কার্ডটা নিবেন সেটাই ডিবগলি দিয়ে দিচ্ছিলেন। ডিবগলি এটাকে বলা হয় দ্বৈত সমীকরণ। আনাজ বোঝা গেল আপনার আনসার। তারপর আসি আচ্ছা 11 নং সলিউশন করছি অনুষা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেন 12 অলরেডি তো একটা ফুটনের ভর কত দেয়া ছিল নাকি একটি ফুটনের ভর কত। আচ্ছা এখন দেখেন ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে না, এটা ওই সেম ডিবগলির সমীকরণে অ্যাপ্লাই করবেন তাইলেই চলে আসবে। দেখেন ফুটনের ভর বের করবো, আর আগে কি দেওয়া ছিল ফুটনের ভর দেওয়া ছিল আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, এখন দেওয়া আছে ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করবো ভর। সেম কাহিনী এই যে এইচ বাই এম ভি, আমরা এইটাকে এইখানে নিব আর এইটাকে এইখানে আনবো। তাইলে আমরা পরের লাইনে লিখতে পারি যে এম সমান এইচ বাই ল্যামডা ভি। শেষ। এইটা আপনার 12 সলিউশন। অনুসার বুঝতে পারছি? বুঝছি ভাইয়া। আচ্ছা ও আচ্ছা ভি তো দেওয়া নাই আমার রাইট, ফুটনের ভি তো দেওয়া নাই, এটা তো একটা কথা। অনুষা বুঝলা কেমনে ফুটনের ইয়ে তো দেওয়া নাই, অনুষা কেমনে বুঝলা তুমি? ওকে অনুষা এটা কেমনে বুঝতে পারলা? ভি তো দেওয়া নাই। আচ্ছা এখন বলেন, আমাকে বলছে না আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সোডিয়াম আলোর একটি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা আলোর ইয়ে কত হয় বেগ? আনাজ তোমার আনসার পাইছো, বি যে দেওয়া নাই। আনাজ তাসরা তাসরা আনসার বুঝতে পারছো? বি দেওয়া না থাকলেও হইবে, কারণ এখানে বলছে ফুটন, ফুটন মানে ফুটনের বেগ হলো আলোর বেগের সমান। আচ্ছা 12 বুঝি নাই। ওকে 12টাই আবার বলতেছি দেখেন, আপনার দেয়া আছে কি 12 আর 11 সেম। 11-এর মধ্যে আপনার বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য বলছে। আর 12-এর মধ্যে আপনার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে ভর বের করবো। তাইলে আমরা ল্যামডা ইজ ইকুয়াল জানি এইচ বাই এম বি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল এইচ বাই ল্যামডা ভি। এই যে ভিটা যেহেতু ফুটন বলছে এবং আলো বলছে, এই ভিটা হলো আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ ক্লিয়ার? ওকে দেন আমরা বলছি কি 13 16 17। 13 16 17। আচ্ছা 13 বলছে, 13 সেম কাহিনী। 13তে আমাদের কি দেওয়া আছে, একটা ভর দেওয়া আছে, দেন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে বলছে গতিশক্তি কত। তাহলে আগে আপনি বেগ বের করবেন, এই সূত্র বসাবেন, বেগ বের করবেন। আমাদের বেগ বের হবে না 13তে? বেগ বের করছি, দেন আমাদের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। শেষ আনসার। 13 বোঝা গেল? ভাই মিলিগ্রাম এককে আছে। মিলিগ্রাম এটাকে কেজিতে কনভার্ট করবো, বুঝাইতে পারছি? মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করবা, 0.1 ইন্টু 10 ইনভার্স কত 3 কেজি, বা একবারে লেখা যায় 10 ইনভার্স 4 কেজি। বুঝাইতে পারছি? 15। আচ্ছা জি 14 তো কারো প্রবলেম নাই, 16 17 আর 15, 15 16 17। আচ্ছা 15 তো বলছে হাইড্রোজেন পরমাণু বামার সিরিজের সর্বোচ্চ সংখ্যা। আচ্ছা বামার সিরিজ আমরা যদি দেখি এই সিরিজ গুলাতে দুইটা স্টেট থাকে, একটা হলো N1 আর একটা হলো N2। N1 কি আমাদের গ্রাউন্ড স্টেট, যেখানে ইলেকট্রন গুলো উচ্চ শক্তি স্তর থেকে আবার ওই স্তরে ফিরে আসে, আর এটা হলো আমাদের হাই স্টেট। তাহলে আমাদের যে কোনো সিরিজের ক্ষেত্রে N1 এর জিনিসটা ফিক্সড থাকে, যেমন বামারের ক্ষেত্রে N1 এর ভ্যালু কত আমাদের 2, এটা নিঃসন্দেহে কারো কোনো সন্দেহ নেই। ওকে দেন আমরা এখন করতেছি কিন্তু 15 নং। 15 হাইড্রোজেন পরমাণু বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত। আচ্ছা এখন আমরা যে সূত্রটা দেখি,
তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে নিউ ভার সমান আমরা জানি কি আর এইচ n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। আচ্ছা, আমরা এই তরঙ্গ সংখ্যাটা কখন সর্বোচ্চ পাবো? যদি আমরা এই যে বিয়োগফলের ভ্যালুটা আমরা 0 করতে পারি, এই যে এই ভ্যালুটা যদি শূন্য হয়ে যায়, তাহলে আমাদের এই অংশটাই হবে আমাদের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। কিন্তু এইখানে যদি কোনো একটা মান থাকে, সামথিং ধরেন আপনি 0.001ও থাকলো, তাহলে এটা বিয়োগ গেলে তো কিছুটা কমে যাবে না? তখন কিন্তু আমরা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যাটা পাবো না। তাহলে এই অংশটা যখন আমরা 0 করতে পারবো, তখনই কিন্তু আমরা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা পাবো। এবং এই অংশটা 0 করতে হলে আমাদের n2 এর ভ্যালুটা হতে হবে ইনফিনিটি। তার মানে সামথিং বাই ইনফিনিটি করলে কিন্তু আমরা রেজাল্ট 0 পাবো। Yes, সর্বোচ্চ বললে n2 ইনফিনিটি হয়। আই থিংক কাজটা আপনার 15 নংটা বুঝতে পারছো। আর ভাইয়া যদি এখানে বলতো যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কি হইতো? তরঙ্গ দৈর্ঘ্য করিল তো সে আপনি আগে তরঙ্গ সংখ্যা বাইর করেন, তো n তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা সরি 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 সর্বোচ্চ, তাইলে এটার বার হবে, বলি আমি তরঙ্গ দৈর্ঘ্য বললে একটা সাথে ব্যস্ত করি, আর মিনিমাম বলে জাস্ট ইনভার্স করলেই তো হতো। হ্যাঁ, এই তো বলেই দিছে আমার, ইনভার্স করলেই হবে। এইটা যখন ম্যাক্সিমাম হবে, তখন আমাদের ল্যামডার মানটা কি হবে? মিনিমাম। আর যখন আমাদের মিউ বারটা মিনিমাম হবে, তখনই আমাদের ল্যামডার মানটা কি হবে? ম্যাক্সিমাম। এখন দেখেন আপনার সূত্রতে, এখন আমরা মিনিমাম বের করবো, আর এইচ n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। এখন বলেন, সরি, মিনিমাম হইতে হইলে আমাদের n2 এর ভ্যালুটা কি হতে হবে? মিনিমাম হইতে হইলে আমাদের n2 এর ভ্যালুটা কি হতে হবে? সর্বোচ্চ হতে হবে। এখন n2 এর ভ্যালু কখন সর্বোচ্চ হবে? আপনি কিন্তু n1 এর মান ফিক্সড, সরি n2 এর ভ্যালু সর্বোচ্চ না, n2 এর ভ্যালু সর্বনিম্ন হতে হবে। n2 এর ভ্যালু যেহেতু n1 এর মান ফিক্স, n1 এর মান 2, তাহলে n2 এর সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান কত হবে? 3 হবে। অর্থাৎ আমাদের ল্যামডা ম্যাক্স হইতে হইলে n2 হইতে হবে মিনিমাম। কথা কি ক্লিয়ার? কাজটা বুঝতে পারছি? জি 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 জি, আই থিংক দ্যাট শুড শুডো বলছে আমাদের কি, যে 1 ইমিউ শক্তিকে, আচ্ছা এটা একবারে সহজ, আইনস্টাইনের সূত্রটা অ্যাপ্লাই করবে শুডো। হ্যাঁ আচ্ছা শুডো শুডোতে বলছে 1 ইমিউ সম্পূর্ণ শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করলে কি পরিমাণ, তা ক্যালোরিতে প্রকাশ করার জন্য। আপনারা ক্যালোরিতে প্রকাশ না করে অনেকে জুলে প্রকাশ করে দিয়েছেন, তাকে আমরা করলে পার্থক্য। ওকে, তাইলে 1 ইমিউ ই সমান mc স্কয়ার অ্যাপ্লাই করলে আপনাদের শক্তিটা যাবে জুলে, এবং জুল থেকে আপনারা ক্যালোরিতে নিয়ে নেবেন। এখানে 1 এমইউ দেওয়া আছে, 1 এমইউ থাকলে 1 এমইউ সমান কত কেজি? 1 এমইউ মানে হলো 10 ইনভার্স 27 কেজি। আচ্ছা 16 আচ্ছা বলি আবার, 16 আপনি 1 এমইউ কে কেজিতে কনভার্ট করবেন। 1 এমইউ সমান হলো 1.67 ইনটু 10 ইনভার্স 27 কেজি, তাহলে আপনি এম এর ভ্যালু পাইছেন কেজিতে, 1.67 ইনটু 10 ইনভার্স 27 কেজি। আচ্ছা, এখন আপনি যে জিনিসটা করবেন, ই ইজ ইকুয়াল এমসি স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করবেন, সি ভ্যালু আপনি জানেন, ই সমান এমসি স্কয়ার অ্যাপ্লাই করবেন, তাইলে আপনি এইখানে রেজাল্টটা পাবেন জুলে। দেন জুলকে আপনি ক্যালোরিতে কনভার্ট করবেন। আপনারা জানেন 4.2 জুল ইজ ইকুয়াল 1 ক্যালোরি। এখন কি ক্লিয়ার হইছে আনাস? জি, এই তো এবার প্রশ্ন করবেন। দেন 17তে বলছে, ওকে দেখি আমাদের 17তে কি বলছে। 17তে বলছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, একটা দ্রাব্যতা দেওয়া আছে, 1 কেজি সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, তাহলে আমাদের বলছে কত গ্রাম দ্রব এবং কত গ্রাম দ্রাবক লাগবে। সহজে সূত্রটা অ্যাপ্লাই করবেন, এস ইজ ইকুয়াল 100 এম, এম মাইনাস এই এম। এই ছোট এমটা হলো দ্রবের বল, দ্রব। এই ক্যাপিটাল এম হলো আপনাদের দ্রবণ, ক্যাপিটাল এমটা হলো আপনাদের দ্রবণ। অর্থাৎ ক্যাপিটাল এম এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত? 1 কেজি মানে হলো 1000 গ্রাম ক্যাপিটাল এম। স্মল এম আপনি জানেন না, স্মল এমটাই বের করার জন্য বলছে দ্রবণ। দেন আপনি বলছে দ্রাবক, অর্থাৎ এই যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এইটাকে বলা হয় দ্রাবক। এবং এস এর মান দেওয়া আছে আপনাদের 80। তাহলে সূত্র কি পারা যাবে? সূত্র
আর কত? 17 তো শেষ। আপনাদের মোটামুটি সবগুলো শেষ। 18। আচ্ছা 18টা হেনরির সূত্র অ্যাপ্লাই করবেন। এই যে দ্রাব্যতার ক্ষেত্রে হেনরির একটা সূত্র ছিল, যা বলছিল এটা গ্যাসীয় ক্ষেত্রে আর কি, গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে যে নির্দিষ্ট তাপমাত্রায় এস প্রপোর্শনাল হয় আমাদের পি, এইখানে এস দ্রাব্যতা আর কি, এস সমান কে এইচ পি। এই যে কে হলো হেনরির ধ্রুবক, পি হলো আমাদের চাপ, এইখানে দেয়া আছে চাপ দেয়া আছে তো এটিএম, এবং হেনরির ধ্রুবক দেয়া আছে, বসান, আনসার শেষ। শেষ আপনার 18। মাহফুজ বুঝতে পারছি? 21, 22। আচ্ছা 21 ম্যাথটা আমি ইচ্ছা করে দিছি একটু কঠিন করে, 21 ম্যাথটা আসবে না আর কি, এটা অনেক বড়, আপনাদের ওই যে সৃজনশীলের ঘন এর মতো আর কি। এই ম্যাথটা পরীক্ষায় আসলেও আপনারা স্কিপ করবেন, কারণ এটাতে অনেক টাইম ওয়েস্ট হবে আর কি। বুঝাইতে পারছি? 21 ম্যাথ পরীক্ষা আসবে না, এটা যে কোনো সৃজনশীলের ঘতে দেখবেন আপনারা, এই যে এইচএসএল দিচ্ছেন না, এটার মতো। আচ্ছা 23 নংটা অলরেডি ইয়ের মতোই, আপনাদের শুলের মতোই আর কি, তবু আমি বলে দিই। এখানে দেওয়া আছে দ্রাব্যতা কত দেওয়া আছে, 40। সম্পৃক্ত দ্রবণ মানে আমাদের ক্যাপিটাল এম দেওয়া আছে কত, 700। আমাদের বলছে কত গ্রাম দ্রব লাগবে, লবণ আর কি, দ্রব লাগবে স্মল এম বের করার জন্য। তাহলে এস ইজ ইকুয়াল আমরা ইউজ করব 100 এম ক্যাপিটাল এম মাইনাস এ এম। এস এর ভ্যালু দেওয়া আছে 40, ক্যাপিটাল এম এর ভ্যালু দেওয়া আছে 700, স্মল এমটা আমরা ফাইন্ড আউট করবো। কাজটা আপনার 21 এবং 23 বোঝা গেল। 21টা স্কিপ করলেও হবে, কারণ এইভাবে দিবেন আর কি। 21টা আপনার ফাইন্ড আউট করতে পারবেন, সমস্যা নেই, সময়ায়ন প্রভাবের কারণে পদক্ষেপ হবে। আর কোনো প্রশ্ন আছে? তারপর 25 কে যেন বলছিলেন, 25 প্রশ্ন নাকি ভুল। এই যে 25 প্রশ্ন, কৌণিক ভরবেগ কত, এইটা আমাদের বোর্ডের দ্বিতীয় শিকার যে আছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, সেখানে আমরা দেখছিলাম এমভিআর, এইটাকে বলা হয় কৌণিক ভরবেগ, অর্থাৎ এল, এইটা সমান আমরা জানি এনএইচ বাই 2 পাই। আপনাকে বলছে এইটার ভ্যালু কত, আপনাকে দিয়া দিচ্ছে চতুর্থ শক্তি স্তর, দ্যাটস ওয়াই 4h, অর্থাৎ আপনার আনসার হলো 2h/পাই। এটাকে ক্যালকুলেট করে আপনি দশমিকের সাইডেও রাখতে পারেন। 29। আচ্ছা 29 বলছে যে আপনাদের এখানে বিক্রিয়া দেখবেন, একটা বিক্রিয়া আসতে পারে আই গেস, পরীক্ষায় দেন, নিউক্লিয় বিক্রিয়া আর কি। তাহলে 29-এ বলছে কি দেখেন, 29-এ আপনার কি কি আছে দেখি আমরা। 14, 29-এর চার্জ, চার্জের প্লাস মাইনাস নাই, 29-এর চার্জের 7, 29-এর 7, এগুলো সলভ করতে মজা লাগে। আচ্ছা তাহলে দেখেন আপনার 29-এর আলফা, আলফা সমান আমরা কি জানি, হিলিয়াম, প্লাস লাগবে না, 4/2 ইজ ইকুয়াল 29 দেওয়া আছে অক্সিজেন 17, 8। এখানে বলছে এক্স কে কি বলা হয় তার নামটা বলছে আর কি, আপনি দিবেন। তাহলে এটা জাস্ট, এখন দেখেন এইখানে আছে টোটাল আমাদের ভর সংখ্যা কত আছে, 18। তাহলে লেফট হ্যান্ড সাইডে ইকুয়েশনের ভর সংখ্যা যা থাকে, আমাদের রাইট হ্যান্ড সাইডে ভর সংখ্যা সেম করতে হবে। তাহলে অলরেডি 17 আছে, তাহলে আর 1 লাগে আমাদের 18 তৈরি। তাহলে আমরা ভর সংখ্যা পাইলাম, মানে নিউক্লিয়ন সংখ্যা পাইলাম। দেন হলো আমাদের প্রোটন সংখ্যা, মোট প্রোটন সংখ্যা এইদিকে কত আমাদের 9, এইদিকে আমাদের অলরেডি 8 আছে, আর আমাদের 1 লাগবে, 1 বসাইলাম। তাহলে কার প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেনের। তাহলে এটাকে আপনি হাইড্রোজেনও বলতে পারেন বা প্রোটিয়ামও বলতে পারেন বা প্লুটনও বলতে পারেন, কারণ এখানে কোনো নিউট্রন নেই। তাহলে হাইড্রোজেন বলতে পারেন, প্লুটন বলতে পারেন, প্রোটিয়াম বলতে পারেন, হাইড্রোজেন, প্লুটন, প্রোটিয়াম, প্রোটিয়াম। অনুষা আপনার 29 পারা গেল। জি ভাইয়া। 28ও আপনার সেম ভাবেই করেন, 29 বুঝছি। অনুষা আপনি 29 বুঝছেন? জি, তাইলে 28ও পারবেন না, সেম ভাবে করবেন। আমাদের টাইম আর 1-1.5 মিনিটের মতো আছে, আর যদি কোনো প্রশ্ন দেখেন এই 1.5 মিনিট একটা করা যায়। 7। আচ্ছা অ্যামোনিয়া সাদা ধোঁয়া কোন অ্যাসিডের সাথে তৈরি করে, এইটা আপনারা 9-10 পড়ছিলেন। এই যে একটা আমরা ইয়ে করতাম না, বেপনের একটা মেথ করতাম, এইভাবে থাকতো এইভাবে থাকতো, আর বেপন হার বেশি থাকবে একই সাথে দিলে, এইটা HCl, আনসার হবে HCl আর কি। এখানে অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়া অ্যামোনিয়া ছিল, আর এখানে HCl ছিল, দুইটাকে একসাথে দিলেন, এইখানে এসে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া তৈরি করে। পূর্ব আপনার আনসার হয়ে গেছে 7-এর, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আজকের মতো ইন্ড। থ্যাংক ইউ এভরিওয়ান। কালকে ম্যাথ পরীক্ষা যেন সকলের ভালো হয়, আপনারা কমন মিস্টেক গুলো একটু কম করে করবেন। ইজি টপিকসে আপনারা এই যে ইলেকট্রন বিন্যাসে আপনারা পারেন নাই, ইলেকট্রন বিন্যাস পারেন না, এখানে এই যে আয়রনের
আয়রনের ইলেকট্রন বিন্যাস পায় নাই, তারপরে ভ্যানিডিয়ামের ইলেকট্রন বিন্যাস পায় নাই। এগুলা দুঃখজনক।